আজকে আমরা পড়ব ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন নিয়ে। যে কোনো ভাষায় বাক্প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই, তেমনি বাংলা ভাষার ক্ষেত্রে আমরা এই মৌলিক ধ্বনিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করে থাকি। প্রথমটা হচ্ছে স্বরধ্বনি এবং পরেরটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আসা যাক, স্বরধ্বনি বলতে আমরা আসলে কি বুঝি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত যে বাতাসটা সেটা বেরিয়ে যাবার সময় মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, সেটাকে হচ্ছে আমরা বলি স্বরধ্বনি। যেমন অ, আ, ই, উ এ ধরনের যখন আমরা এটা উচ্চারণ করি, ফুসফুসতাড়িত এই বাতাসটা মুখ বিবরের কোথাও বাধা পায় না, এটাকে আমরা বলছি স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি ঠিক এর উল্টোটা, অর্থাৎ ফুসফুসতাড়িত এই বাতাসটা বেরিয়ে যাবার সময় মুখ বিবরের কোথাও না কোথাও সেটা বাধাপ্রাপ্ত হবে। তো এই জায়গায় বা সেখানে একটা ফ্রিকশন হবে বা ঘর্ষণ হবে, এটাকে হচ্ছে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, চ, জ, ট, ত, ড, ঢ এ ধরনের। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। বলছিলাম এর আগেও যে যদি বর্ণের আমি একদম শাব্দিক অর্থে যাই, সেটার মানে হচ্ছে রং, কিন্তু আমরা দেখতে পাই যে ধ্বনিকে লিখে রাখার জন্য যে চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে বর্ণ। বাংলা ভাষায় যেমন ধ্বনি ছিল দুই ধরনের, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, একইভাবে বর্ণও দুই ধরনের, স্বরবর্ণ এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো স্বরধ্বনি যেই প্রতীকগুলো দিয়ে আমরা লিখে রাখছি সেগুলোকে আমরা বলছি স্বরবর্ণ, এবং ব্যঞ্জন ধ্বনিকে আমরা যেই চিহ্নগুলো দিয়ে লিখে রাখছি সেগুলোকে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। আর যে কোনো ভাষায় ব্যবহৃত যে লিখিত বর্ণের সমষ্টি সেটাকেই বলা হয়ে থাকে বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, এটা আমরা সবাই জানি। স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। স্বরবর্ণ যে 11টি সেটি আমাদের সবার মোটামুটি জানা আছে। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে ওই এবং ও এই দুইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনির চিহ্ন, বা এগুলোকে দ্বিস্বর বলা হয়ে থাকে। কেন যৌগিক স্বরধ্বনি বলা হয়ে থাকে? কারণ এগুলো আসলে অন্য দুইটা পৃথক স্বরধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে। যেমন ওই গঠিত হয়েছে অ এবং ই এর সমন্বয়ে, একইভাবে ও গঠিত হয়েছে অ এবং উ এর সমন্বয়ে। আমরা এটা একটু মনে রাখবো। আর আমরা যখন বলবো স্বরেয়া বলতে আসলে কিছু নেই, আমরা এই ভুলটা করব না। আমরা এটাকে বলবো অ, শুধু অ, স্বরে অ, স্বরে আ এমন কিছু নাই, অ, আ এই ধরনের। ব্যঞ্জন বর্ণ যে 39টা সেটা আমরা এখানে উল্লেখ করেছি। আমরা আসলে নিজের ভাষা, সেই অর্থে এটা মনে রাখতে পারলে নিঃসন্দেহে ভালো। আমাদের হয়তো কোথাও আসবে না এটা মুখস্থ লিখতে, তারপরেও নিজের ভাষা যেহেতু আমাদের মনে রাখতে পারলে আমাদের জন্য এটা ভালো আর কি। নিজের ভাষা তো দিন শেষে মাতৃভাষা। তো বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? মাত্র পড়িয়েছি আমি, 2 ভাগে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা জানি যে স্বরবর্ণের দুটা রূপ আছে। একটা হচ্ছে পূর্ণ রূপ, অর্থাৎ যখন স্বরবর্ণ এরকম সে পূর্ণ রূপ হিসেবে নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে, তার বর্ণটাই বসছে। যেমন যখন আম লিখছি তখন যেখানে বসছে আ, এরকম। আর যখন হচ্ছে মা লিখছি তখন কিন্তু ময়ের সাথে আ আছে, কিন্তু সেটা কিন্তু সে পূর্ণরূপ বা প্রাথমিক রূপে বসেনি, সংক্ষিপ্ত রূপ হিসেবে বসেছে বা কার হিসেবে বসেছে। তো স্বরধ্বনি যখন ব্যবহার হওয়ার সময় তার যে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করে থাকে, অর্থাৎ কার, যেটা হচ্ছে আকার, ইকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, রিকার, একার, ঐকার, এগুলো, সেটাকে হচ্ছে আমরা বলছি সংক্ষিপ্ত স্বর। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে বলা হচ্ছে কার, কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলি ফলা। তো যেমন আমরা এটার একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, যেমন ময়ে জ ফলা আমরা কিন্তু এভাবে লিখে থাকি। যদি লিখি কাম্য কিংবা সৌম্য এরকম, বা ময়ে র ফলা যদি লিখি আম্র এরকম, কিংবা তাম্র, যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নামানুসারেই ফলার নামকরণ হয়। অর্থাৎ যে ব্যঞ্জনটি যুক্ত হয় বলতে বুঝাচ্ছি, এই যে এখানে এটা কি যুক্ত হয়েছে, এটা তো অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপটাই যুক্ত হয়েছে, তাই আমরা এটাকে বলছি জফলা। একদম স্বরবর্ণেরটার মতো, যেটা সংক্ষিপ্ত রূপ ওটার নামানুসারেই। এখানে তো র এর সংক্ষিপ্ত রূপটাই ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে রফলা। ক থেকে ম পর্যন্ত যেই 25টি বর্ণ রয়েছে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি স্পর্শ বর্ণ। এবারে আমরা বর্গীয় ধ্বনির কথায় যখন পড়াতে যাব, একদম প্রথমেই আমাদের আসে স্পর্শ বর্ণের কথা। ক থেকে যে ম পর্যন্ত 25টি বর্ণ আছে এগুলোকে আমরা বলবো স্পর্শ বর্ণ। তো এগুলোকে মূলত 5টা গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে, এবং
প্রতি গুচ্ছের যেই প্রথম বর্ণটা রয়েছে সেটার নামানুসারে সেই বর্গটাকে নামকরণ করা হয়েছে। যেমন এখানে প্রথমে রয়েছে ক, অর্থাৎ এই 5টা হচ্ছে ক বর্গীয়। প্রথমে চ, এগুলো হচ্ছে চ বর্গীয়, এগুলো ট বর্গীয়, এই 5টা ত বর্গীয়, এই 5টা হচ্ছে প বর্গীয়। এবারে আমরা দেখব যে এই কোণটাকে কি বলা হয়। প্রথমগুলো হচ্ছে কণ্ঠধ্বনি, পরেরগুলো হচ্ছে তালব্য, এরপরগুলো হচ্ছে মূর্ধন্য, এরপরগুলো হচ্ছে দন্ত, এরপরগুলো হচ্ছে ওষ্ঠ। আমরা এটাকে খুব সহজে একটা সিরিয়ালের মতো পড়ব, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ বা মূর্ধন্য, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। শেষ ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, উঁ ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। আমাদের এটা পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা শুদ্ধটা বলতে শিখব। উঁ ইয়, মূর্ধন্য ন, দন্ত ন এবং ম। তো আমরা একটু পরে ব্যাখ্যায় যাব, কেন কোনটাকে এই নামকরণে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার ব্যাখ্যাটায় যাব আমরা। তো উচ্চারণের নামানুসারে যেই 5 ভাগে আমরা ভাগ করেছি, এই 5টা হচ্ছে আমরা এখানেই দেখতে পাচ্ছিলাম। সেটা হচ্ছে কণ্ঠ, বা এটার আরেকটা নাম হচ্ছে জিহ্বা মূলীয়, তালব্য বা অগ্র তালুজাত তালু, মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়, দাঁতের পেছনের অংশে এটা থাকবে, দন্ত বা অগ্র দন্তমূলীয়, এবং ওষ্ঠ বা ঠোঁট। তো ধ্বনি উচ্চারণে যেই প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে ঠোঁট, আমরা জানি এটা, তারপরে হচ্ছে দাঁতের পাটি, দন্তমূল, অগ্রদন্তমূল, অগ্রতালু, শক্ত তালু। তো এইগুলো হচ্ছে আমরা দেখতে পাই যে উচ্চারণের সময় ব্যবহৃত হয়ে থাকে। এবারে আমরা আসি কিছু পরাশ্রয়ী বর্ণের কথায়, যেই বর্ণগুলো আসলে অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া ব্যবহৃত হতে পারে না। খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো যখন আমরা দেখে থাকি, তো এর মধ্যে এই 3টা বর্ণকে হচ্ছে আমরা বলি পরাশ্রয়ী বর্ণ। একটা হচ্ছে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। কারণ হচ্ছে এগুলো অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, এগুলো আসলে স্বতন্ত্রভাবে বা নিজে নিজে আসলে এগুলো ব্যবহৃত হতে পারে না। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত যে বাতাসটা, সেটা মুখ বিবর ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয়। একটা মানে মজার জিনিস বলি, যখন আপনি এই ধরনের বর্ণগুলো উচ্চারণ করতে যাবেন, আপনি নাকটাকে বন্ধ করে উচ্চারণ করার চেষ্টা করতে পারেন, দেখবেন যে খুব উদ্ভট শব্দ সৃষ্টি হচ্ছে আর কি। তো এগুলোকে আমরা বলছি কি নাসিক্য বর্ণ, এবং এগুলোকে, এই ধ্বনিগুলোকে বলা হয় যে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি। মুখ বিবর ছাড়াও এটা যেটা বলছিলাম যে নাসারন্ধ্র দিয়ে বের হয়, অর্থাৎ নাক দিয়ে বের হয়, এগুলোকে হচ্ছে আমরা বলি নাসিক্য বর্ণ। যেমন উঁ ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এ ধরনের। স্বরধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা নিয়ে আমরা এখন কিছু কথা বলবো। স্বরধ্বনি উচ্চারণকালে সময়ের স্বল্পতা ও দৈর্ঘ্য অনুসারে হ্রস্ব বা দীর্ঘ হয়। মোট কথা, একটা স্বরধ্বনি উচ্চারণের সময়কালটা কত, সেটা যদি বেশি হয় তাহলে সেটা দীর্ঘ, কম হলে সেটা হ্রস্ব। হ্রস্ব বর্ণের উচ্চারণ দীর্ঘ এবং দীর্ঘ বর্ণের উচ্চারণ হ্রস্ব হতে পারে। এটা আমরা দেখব কিছুক্ষণ পরেই, যে দীর্ঘইকার থাকলে ওটা হ্রস্ব হতে পারে উচ্চারণ, হ্রস্বই থাকলে ওটা দীর্ঘ হতে পারে উচ্চারণ। যেমন ইলিশ, তিরিশ, উচিত, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই লেখা হয়েছে হ্রস্বইকার দিয়ে, কিন্তু উচ্চারণটা কিন্তু দীর্ঘ হচ্ছে। ইলিশ, তিরিশ, দীর্ঘ, উচিত, ইলিশ, তিরিশ, উচিত, এরকম। আবার দিন, ঈদুল ফিতর, ভূমি, এই জায়গাতে কিন্তু লেখা হয়েছে দীর্ঘ ইকার, এগুলাতে যেমন দীর্ঘ ইকার, এখানে আবার দীর্ঘ উকার, কিন্তু উচ্চারণটা কিন্তু হ্রস্ব হচ্ছে। যেমন দিন আর ইলিশ, ওই ইটা কিন্তু দীর্ঘ হচ্ছে, এটা কিন্তু হ্রস্ব হয়ে যাচ্ছে। কিংবা ঈদুল, এখানে কিন্তু এটা কিন্তু অল্প আগেরটার তুলনায়, এরকম। ভূমি, এই ধরনের। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যখন আমরা দ্রুত উচ্চারণ করতে যাই, তখন যেটা হয় যে সংযুক্ত স্বরধ্বনি রূপে আমরা সেটাকে উচ্চারণ করে থাকি। যেমন এটার একটা মানে এরকম একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে আমরা বলি যৌগিক স্বর বা দ্বিস্বর। তো এটার উদাহরণ কি? যেমন এই যে ওই, বই, এভাবে আসলো, ও কিংবা বউ। অর্থাৎ পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় একটা সংযুক্ত স্বরধ্বনি রূপে আমরা সেটাকে উচ্চারণ করে থাকি। এটাকেই বলছি আমরা দ্বিস্বর বা যৌগিক স্বর। বাংলায় 25টি যৌগিক স্বরধ্বনি আছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আমরা এটা টুকে রাখবো। বাংলায় কয়টি স্বরধ্বনি আছে? যৌগিক স্বরধ্বনি 25টি যৌগিক স্বরধ্বনি আছে। এবারে আসা যাক অনুশীলনে। কোনটি ওষ্ঠধ্বনি?
ব, এটা বলার সময় এই ঠোঁট ব্যবহার না করে কিন্তু আমরা বলতে পারি না। গ বলতে পারি, ধ বলতে পারি, জ বলতে পারি। আপনি ব বলতে যান ঠোঁটকে না লাগিয়ে, কখনোই এটা উচ্চারণ করা সম্ভব হবে না। ঠ এর উচ্চারণ স্থান কোনটি? ঠ আমরা যদি উচ্চারণ করি তাহলে দেখতে পাই পশ্চাৎ দন্তমূল, দন্তমূলের পশ্চাতে। স্বরধ্বনির হ্রস্ব উচ্চারণ কোনটিতে হয়েছে? এখানে দিন, এটাতে স্বরধ্বনির হ্রস্ব উচ্চারণ হয়েছে। বলছিলাম যে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণের কথা, যেগুলোকে আমরা বলছি স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। তো এইগুলোর সময় কি হয় যে উচ্চারণের সময় কোনো অংশের কিংবা ওষ্ঠের বা অধরের স্পর্শ ঘটে বা ফুসফুসতাড়িত বাতাসটা বাধা পায় বিভিন্ন জায়গাতে। তো এই 25টি বর্ণকে আমরা বলছি যে স্পর্শ বর্ণ বা স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। আমরা সংজ্ঞা নিয়ে খুব বেশি সময় দিব না, আমরা চলে যাচ্ছি এখন যে উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনি কত ধরনের। সেখানে আবার দুইটা ধরন চলে আসে, সেটা হচ্ছে ঘোষ এবং অঘোষ। অঘোষ হচ্ছে যেটা উচ্চারণের সময় এই স্বরতন্ত্রী অনুরণিত হয় না, কেঁপে ওঠে না, সেটাকে হচ্ছে আমরা বলি অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ। আর ঘোষ ধ্বনি হচ্ছে যেটা উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, সেটাকে হচ্ছে আমরা বলি ঘোষ ধ্বনি। যেমন গ, ঘ, জ, ঝ। একটু উচ্চারণ করলেই বোঝা যায় যে এটা বেশ ভারী এটার তুলনায়। এটাতে স্বরতন্ত্রীটা অনুরণিত হচ্ছে না, এখানে স্বরতন্ত্রীটা অনুরণিত হচ্ছে। অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যেটা উচ্চারণের সময় বাতাসে চাপের স্বল্পতা থাকে, সেটা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। যেমন ক, গ, চ, জ। ঠিক এটার উল্টোটা, অর্থাৎ যেটা উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, সেটাকে হচ্ছে আমরা বলি মহাপ্রাণ ধ্বনি। খ, ঘ, ছ, ঝ। আপনি টেস্ট করার জন্য একটা পাতা মুখের সামনে নিতে পারেন, নিয়ে যখন আপনি দেখবেন অল্প প্রাণ ধ্বনিগুলো উচ্চারণ করবেন, সেই পাতাটা যতটুকু নড়ছে তার চেয়ে অনেক বেশি নড়বে যখন আমরা মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করি। তার কারণ অল্প প্রাণে বাতাসের চাপের আধিক্য কম, মহাপ্রাণে বাতাসের চাপের আধিক্য বেশি। এবারে চলে যাচ্ছি উষ্মধ্বনি। উষ্মধ্বনি বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে কিছু ব্যঞ্জন ধ্বনি আছে উচ্চারণের সময় সেটা মুখের কোথাও বাধা পাবে না, কিন্তু ঘর্ষণ প্রাপ্ত হবে এবং শীষ ধ্বনির সৃষ্টি করবে। এটাকে আমরা বলি উষ্মবর্ণ। শীষ ধ্বনি এরকম একটা শব্দ সৃষ্টি করবে, এরকম একটা ধ্বনির সৃষ্টি করবে, সেটাকে আমরা বলি উষ্মধ্বনি। এবং এই বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ। তিনটা স, এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ, আর হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। তিনটা স আর হ, এগুলো আমরা মনে রাখবো যখন আমরা উষ্মধ্বনির কথায় আসব। এবার আসা যাক অন্তস্থ ধ্বনি। এখন অন্তস্থ ধ্বনি কেন নাম হয়েছে? ক থেকে ম এই 25টা, আর অন্যদিকে আবার উষ্মধ্বনি, এগুলোর মাঝখানে হচ্ছে 4টা বর্ণ আছে, যেগুলো হচ্ছে জ, র, ল, ব। অন্তস্থ জ, বয়শূন্য র, ল, ব। এই বর্ণগুলোকে আমরা বলছি, মানে এই ধ্বনিগুলোকে আমরা বলছি অন্তস্থ ধ্বনি, এবং একইভাবে বর্ণগুলোকে আমরা বলছি অন্তস্থ বর্ণ। এবারে আসা যাক শব্দের অবস্থান ভেদে অকে কতভাবে লেখা যায়। অ লেখার এই নিয়মে আমরা দেখতে পাই শব্দের অবস্থান ভেদে অকে মূলত দুইভাবে লেখা হয়। একটা হচ্ছে স্বাধীনভাবে, যেমন অমর, অনেক, অর্জুন এ ধরনের। আর শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে অ যখন যুক্ত হয় তখন সেটা বিলীন হয়ে যায়, মানে আলাদা করে কোনো কার নেই, অকার নেই, কিন্তু সেটা বিলীন হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু অ এর উপস্থিতিটা আমরা উচ্চারণের সময় বুঝতে পাই। যেমন করো, বলো। এখানে আমরা দেখতে পাই যে ক এবং র আর ব এবং ল এর সাথে অ কিন্তু মিশে আছে বা বিলীন হয়ে আছে। করো, যখন আমরা বলছি ক, এখানে কিন্তু অবশ্যই সাথে অযুক্ত হয়ে গেছে। কিংবা যখন বলছি যে চল চল চল, চ এর সাথে কিন্তু এখানে অযুক্ত হচ্ছে, এরকম বিলীন হয়ে যাচ্ছে। আর অধ্বনির উচ্চারণ আমরা দুইভাবে পাই, একটা হচ্ছে বিবৃত আর একটা হচ্ছে সংবৃত। বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, বিবৃত উচ্চারণ আরেকটা নাম হচ্ছে সংবৃত, মানে স্বাভাবিক উচ্চারণ। আর সংবৃত ধ্বনির আরেকটা নাম হচ্ছে ও ধ্বনির মতো। যেমন অমল, অনেক, কত, অ এর যে স্বাভাবিক উচ্চারণটা। আর সংবৃততে এটা হচ্ছে ও এর মতো উচ্চারিত হয়, মন, বোন, অতুল এ ধরনের। শব্দের আদিতে যখন থাকে তখন না বোধক অ যখন হয়, আমরা দেখব যে অধ্বনির কিছু স্বাভাবিক উচ্চারণ এবারে দেখব, বা যেটা বলছিলাম যে বিবৃত উচ্চারণ। আর সংবৃত উচ্চারণটা হচ্ছে ও ধ্বনির মতো। আদিতে যখন না বোধক থাকে, অটল, অনাচার, এটা কিন্তু না বোধক বোঝাচ্ছে অ, এভাবে উচ্চারিত হচ্ছে।
অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অ, যেমন এখানে কি আ যুক্ত ধ্বনি, এটার পূর্ববর্তী যে অমানিসা, এটা কিন্তু ওমানিসা নয়, কথা, এটা কিন্তু কোথা নয়। এগুলো না আসলে আমরা উচ্চারণ করলেই বুঝতে পারি, এগুলো আসলে এমন কোনো রকেট সায়েন্স নয়, এটা উচ্চারণ করলেই আসলে এটা বোঝা যায় যে কোনটা সংবৃত আর কোনটা হচ্ছে বিবৃত, কিন্তু শুদ্ধ উচ্চারণ জানাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। শব্দের মধ্যে ও অন্তে, এবারে আমরা আসি, অন্তে মানে হচ্ছে পরে। পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে, এই পূর্ব স্বরের সঙ্গে যখন মিল রাখছি, ক, কলম, এরকম। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বৈধতা, এ ধরনের। রি ধ্বনি, এ ধ্বনি, ওই ধ্বনি এবং ঔ ধ্বনির পরবর্তী অ প্রায় সময় কি হয়, বিবৃত হয়ে থাকে, তৃণ, দেব, এরকম। অনেক সময় ই ধ্বনির পরের অ বিবৃত হয়, ই ধ্বনির পরের অ অনেক সময় কি বললাম আমরা, বিবৃত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে গঠিত, মিত, জনিত, এ ধরনের। শব্দের আদিতে পরবর্তী স্বরটা যদি সংবৃত হয় তাহলে শব্দের আদি অ সংবৃত হয়। যেমন পরবর্তী স্বরটা বললাম যদি সংবৃত হয় তাহলে শব্দের যে আদি অটা সেটাও হচ্ছে সংবৃত হয়ে থাকে। কেমন, যেমনটা হচ্ছে অতি, করুণ, এ ধরনের। পরবর্তী ই উ, পরবর্তী ই উ এগুলোর প্রভাবে পূর্ববর্তী রফলা যুক্ত যেটা থাকে, মানে পরবর্তীতে এখানে ই আছে, এখানে উ আছে, এর আগে রফলা যুক্ত যেই অটা আছে সেটা হচ্ছে সংবৃত হয়, মানে ও এর মতো উচ্চারণ হয়। প্রতিভা, প্রতিভা নয় কিন্তু, কিংবা প্রচুর, প্রচুর নয়, এ ধরনের। এবারে আসি সংবৃত উচ্চারণের আরো কিছু কথা নিয়ে, যেমন শব্দের মধ্যে এবং শেষে তর, তম, তন এই প্রত্যয়যুক্ত যখন থাকে তখন যেই শেষের স্বরটা সেটা হচ্ছে কি, মানে এই তম, তন, এটা হচ্ছে ওকারান্ত হয়ে যায়, অর্থাৎ তম হয়ে যায়, এটা প্রিয়তম, গুরুতর, এরকম হয়ে যায়। ই উ এর পরবর্তী মধ্য অ, মধ্য ও অন্ত অ সংবৃত হয়, সেটা হচ্ছে আমরা দেখতে পাই কেমন, যে ই উ এর পরবর্তী, মানে পরবর্তীতে সেটা কি কি হচ্ছে এখানে, যে পিয়, এটা কি হয়ে যাচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে পিয়, যাবতীয়, এরকম। এখানে অটা সংবৃত হচ্ছে, অর্থাৎ সেখানে মধ্যে থাকলেও সংবৃত হচ্ছে, অন্তে থাকলে অটা সংবৃত হচ্ছে। আর আ ধ্বনির উচ্চারণ নিয়ে আমরা এবারে বলবো যে হ্রস্ব ও দীর্ঘ দুটাই হতে পারে। যেমন আপন, বাড়ি, মা, বাংলায় একাক্ষর শব্দ যখন থাকে তখন আ হচ্ছে দীর্ঘ হয়, যেমন কাজ শব্দের আ দীর্ঘ এবং কাল শব্দের আ হচ্ছে হ্রস্ব। এরূপ যা, পান, ধান এই জায়গাগুলোতে আমরা কি দেখছি, এগুলো হচ্ছে একাক্ষর শব্দে আটা দীর্ঘ হচ্ছে, যা, পান, ধান, এ ধরনের। ই ধ্বনি সেটা কি হচ্ছে, হ্রস্বই দীর্ঘই ধ্বনির ক্ষেত্রে হ্রস্বই ধ্বনি এবং দীর্ঘই ধ্বনির উচ্চারণে সাধারণত বাংলা ভাষায় কোনো পার্থক্য দেখা যায় না। একাক্ষর শব্দের হ্রস্বই এবং দীর্ঘই দুটাই হচ্ছে দীর্ঘ হয়ে থাকে, যেমন 20, 20, দিন, দিন, এরকম। হ্রস্ব এবং দীর্ঘ উ ধ্বনি এটারও আসলে উচ্চারণে খুব একটা পার্থক্য দেখা যায় না, যেমন চুল, এটা হচ্ছে দীর্ঘ, আবার চুলা হচ্ছে হ্রস্ব, এই ধরনের। রি ধ্বনি এটা স্বাধীনভাবে ব্যবহৃত হলে যে বয়শূন্য র এর মতো হচ্ছে এটার উচ্চারণ হয়ে থাকে, বয়শূন্য র এর সাথে যদি আমরা হ্রস্বই বা দীর্ঘই যোগ করি, আর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যখন যুক্ত হয় তখন এটা র ফলা, ইকার, এরকম একটা উচ্চারণ এটার আমরা দেখে থাকি। ঋণ স্বাধীনভাবে যখন বসেছে, ঋতু যখন স্বাধীনভাবে বসেছে, কিন্তু মাতৃ তখন কিন্তু এটা হয়ে গেল অন্যরকম, এরকম আর কি। এ ধ্বনি, এ ধ্বনির উচ্চারণও দুই রকম হয়, সংবৃত, বিবৃত। সংবৃত যেমন মেঘ, আর যখন বিবৃত তখন আসলে এ হয় না, তখন উচ্চারণটা এ হয়ে যায়, যেমন খেলা, খেলাঘর বাঁধতে এসেছি, এ ধরনের। এর সংবৃত উচ্চারণ নিয়ে আমরা আরো কিছু কথা বলে নেই। পদের অন্তে এ সংবৃত হয়, পদের অন্তে যখন থাকবে মানে শেষে যখন থাকবে তখন সেটা সংবৃত হবে, পথে, ঘাটে, এরকম। পথে, ঘাটে, এরকম কিন্তু না। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণটা সংবৃত হবে, তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত যখন এ ধ্বনিটা থাকবে সেটা সংবৃত থাকে, যেমন দেশ, প্রেম, দেশ নয় বা প্রেম নয়। একাক্ষর সর্বনাম পদের, মানে একাক্ষরে যে সর্বনামগুলো থাকে এগুলোর এটা সব সময় সংবৃত হবে, কে, সে, কে, সে, যে, এরকম। হ কিংবা আকার নেই যেখানে, এরকম যুক্তধ্বনি পরে থাকলে এটা হচ্ছে সংবৃত হয়, অর্থাৎ যদি হ থাকে কিংবা আকার নেই এরকম যুক্ত কোনো ধ্বনি থাকে পরে,
তাহলে সেই এটাও হচ্ছে সংবৃত হয়। যেমন দেহ, দেহ নয়, কেহ, কেহ নয়, ঠিক আছে, এমন আর কি। ই আর উকারের পরে, যে ই আর উকার তারপরে থাকলে এ হচ্ছে কি হয়, এ হচ্ছে মানে ই আর উকার যদি পরে থাকে তাহলে এখানে ইকার এবং এখানে উকার, তাহলে এর আগে যে এটা আছে সেটা হচ্ছে সংবৃত হবে। যেমন দেখি, তারপরে রেণু, এই ধরনের। এবারে এ ধ্বনির কিছু বিবৃত উচ্চারণ নিয়ে কথা বলা যাক। যেটা বলছিলাম যে এ ধ্বনির বিবৃত উচ্চারণটা হচ্ছে এ হয়, এ উচ্চারণটা এ থাকে না আর কি। যেমন অয়েরটা হয়ে গিয়েছিল ও, এইরকম। তো 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এটা যেমন করে হয়, 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদ যেগুলো সেখানে, যেমন এত কিংবা হেন, কেন, এরকম। অনেকে এটাকে বলে স্টাইল করে হেন, এটা আসলে হেন নয়, এটা হচ্ছে হেন। অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের যে এ ধ্বনিটা থাকে সেটা সব সময় বিবৃত হয়। যখনই অনুস্বার থাকবে বা চন্দ্রবিন্দু থাকবে তার আগে যে এ ধ্বনিটা থাকবে। যেমন চ্যাংড়া, এটা কখনোই মানে চেংড়া হবে না, কিংবা খ্যাংড়া, এ ধরনের। খাঁটি বাংলা শব্দে সব সময় আমরা দেখতে পাবো যে সেটা হবে এরকম খ্যামটা, ঢ্যাপসা, তেনা, এরকম। 1, 11, 13 এই সংখ্যাবাচক শব্দগুলোতে আমরা সবসময় দেখতে পাই যে যেটা হচ্ছে বিবৃত হচ্ছে, এবং আমরা দেখতে পাই যে এক যুক্ত যে শব্দগুলো আছে, এক, এটা যেখানে আছে এক চোট, এক জোর, একতলা, এক ঘরে, এরকম। আর ক্রিয়াপদের বর্তমানে হচ্ছে আমরা দেখতে পাই যখন বর্তমান কালের যে অনুজ্ঞায়, সেটা তুচ্ছার্থক ও সাধারণ মধ্যম পুরুষে মূলত আমরা দেখতে পাই। যেমন দেখ, দেখ বা দেখো, এরকম। দেখো বা দেখ, এটা কিন্তু আমরা বলি না, দেখো বা দেখ, তোরা দেখরে চাহিয়া, এরকম। ওই ধ্বনি, এটা একটা যৌগিক স্বরধ্বনি, প্রথমেই বলেছিলাম, অ যোগ ই বা ও যোগ ই, এভাবে এটা গঠিত হয়। কই, বৈধ, এরকম আর কি। ও ধ্বনি, বাংলা একাক্ষর শব্দে ওকারটা সবসময় দীর্ঘ হয়। যেমন গো বা রোগ বা জোর, এরকম একাক্ষর শব্দ যেগুলো। এবারে আসা যাক ঘোষ অল্পপ্রাণ ধ্বনি এখানে কোনটা। ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে এখানে বর্গীয় জ। এবারে আসা যাক অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটিতে হয়েছে। এখানে অধ্বনির সংবৃত উচ্চারণ, অধ্বনির সংবৃত উচ্চারণ এখানে হয়েছে প্রত্যয়, এই জায়গাটাতে। অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটিতে হয়েছে? আমি এর আগে যখন উদাহরণ পড়িয়েছিলাম সরাসরি উদাহরণটাই ছিল, সেটা হচ্ছে প্রত্যয়। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটিতে হয়েছে? বোঝাই যাচ্ছে এখানে যদি সবগুলো উচ্চারণ করি তাহলে কেষ্ট, শেষ, বেলুন, একটাও না, উত্তর হয়ে যাবে ঘ। এবারে আসা যাক ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়ে। একদম প্রথমেই পড়ছিলাম কিন্তু যেই স্পর্শধ্বনি বা যেই স্পর্শ বর্ণগুলোর কথা। তো এবারে আসা যাক যে এই বর্গগুলো নিয়ে একটু বিশদ আলোচনায়। ক বর্গীয় ধ্বনি, বলছিলাম যে একটা বর্গের যে প্রথম অক্ষরটা সেটার ভিত্তিতেই আসলে বর্গটাকে নামকরণ করা হচ্ছে। এখানে প্রথম অক্ষর হচ্ছে ক, এই জন্যে এটা হচ্ছে ক বর্গীয় বর্ণ। তো জিহ্বার গোড়ার দিকে নরম যেই তালুর পশ্চাৎ ভাগ মানে পেছন ভাগটা এখানে আসলে স্পর্শ করছে, এজন্যই হচ্ছে এটাকে আমরা বলছি জিহ্বামূলীয় বা কণ্ঠস্পর্শ ধ্বনি। আপনি উচ্চারণ করে দেখুন ক, খ, গ, ঘ, যেটা কি হচ্ছে যে জিহ্বার গোড়ার দিকের নরম তালুর পেছনের যেই ভাগটা এই জায়গাটা আসলে স্পর্শ করা হচ্ছে ক, খ, গ, ঘ এগুলো বলার সময়। চ বর্গীয় ধ্বনি, এটাকে আমরা বলছি কি তালব্য স্পর্শ ধ্বনি। এখন সেটাকে কেন হচ্ছে তালব্য ধ্বনি বলা হচ্ছে? তালব্য ধ্বনি বলার কারণ হচ্ছে জিহ্বার যে সামনের অংশটা সেটা চ্যাপ্টাভাবে তালুর সামনের ভাগের সাথে একটা ফ্রিকশন করে বা ঘর্ষণ করে, এটার জন্যই হচ্ছে আমরা এটাকে বলে থাকি তালব্য ধ্বনি। চ, ছ, জ, ঝ, আপনি উচ্চারণ করে দেখুন, দেখুন জিহ্বার অগ্রভাগটা কিভাবে তালুর সামনের দিকের সঙ্গে একটা ঘর্ষণ ঘটাচ্ছে। ট বর্গীয় ধ্বনি, এগুলো উচ্চারণ করার সময় যেটা হয় সেটা হচ্ছে জিহ্বার যেই আগাটা থাকে সেটা কিঞ্চিত উল্টে যায়, উল্টে উপরের মাড়ির যেই গোড়ার শক্ত অংশটা আছে সেটাকে হচ্ছে স্পর্শ করে। যেমন ট, ঠ, ড, ঢ, জিহ্বাটা উল্টে যাচ্ছে, উল্টে উপরের মাড়ির গোড়ার শক্ত অংশটাকে স্পর্শ করছে। তাই এগুলোকে আমরা বলি
দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি, যদিও এটা বলে থাকি, কিন্তু এদেরকে আমরা মূলত যেই নামটাতে চিনে থাকি সেটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তার কারণ হচ্ছে যে উপরের মাড়ির গোড়ার শক্ত অংশ যেটা, ওই জায়গাটা হচ্ছে মূর্ধা, ওখানে স্পর্শ করে, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলছি মূর্ধন্য ধ্বনি। এবারে আসা যাক তবর্গীয় ধ্বনি, ত, থ, দ, ধ, ন। উচ্চারণ করলেই বোঝা যায় সেটা হচ্ছে জিহ্বার যে সামনের অংশটা সেটা প্রসারিত হয় এবং যেই জিহ্বার অগ্রভাগ বা জিহ্বার যে আগা সেটা হচ্ছে ওপরের দাঁতের পাটির যে গোড়া সেই জায়গাটাতে যে স্পর্শ করে। এবং এটার উদাহরণ হচ্ছে আমরা উচ্চারণ করলেই পাই ত, থ, দ, ধ, ন এরকম। আর প বর্গীয় বর্ণ এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি, কারণ এটা হচ্ছে আমরা ঠোঁটকে ব্যবহার না করে উচ্চারণ করতে পারি না। প, ফ, ব, ভ, ম, ঠোঁট লাগবেই। আমরা অনেক সময় ফ বলি, ফ বলতে বাংলায় কোনো উচ্চারণ নেই, এটা হচ্ছে ফ। অন্তস্থ জ বর্ণে দতিত ধ্বনি সাধারণত সম্মুখ তালু যেটা সেটা স্পর্শ করে উচ্চারিত হয়, এজন্য এটাকে বলা হয় তালব্য ধ্বনি জ। আর শব্দের আদিতে ব্যবহৃত হলে বাংলায় এটার উচ্চারণ কেমন হয় আর শব্দের মাঝখানে ব্যবহার হলে এটার উচ্চারণ কেমন হয় আমরা এবার এটা একটু দেখব। আসলে যখন এটা শব্দের প্রথমে উচ্চারণ হয় তখন এটা বর্গীয় জয়ের মতোই উচ্চারণ হয়, অর্থাৎ যখন, জ এই উচ্চারণটা জ, যখন, যাবেন, যুদ্ধ এরকম, যেখানে এরকম। কিন্তু যদি শব্দের মধ্যে থাকে এটা বা শব্দের শেষে থাকে তাহলে সংস্কৃতের যেই নিয়ম সেই নিয়মে এটার উচ্চারণটা তখন হয়ে যায় অন্তস্থ অ। কারণ আমরা যখন বিয়োগ শব্দটা দেখি আসলে কিন্তু ওখানে অন্তস্থ অ নয়, ওখানে আছে একটা অন্তস্থ জ। আমরা সেটার সন্ধি বিচ্ছেদেই বুঝতে পারি, বি যোগ যোগ, এই যে অন্তস্থ জ এটার উচ্চারণ, তাহলে এটা যদি মাঝখানে থাকে তখন এটার উচ্চারণটা হয়ে যায় অন্তস্থ অ এর উচ্চারণ। এবারে আসা যাক র বর্ণের কথায়। র বর্ণকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি কম্পনজাত ধ্বনি। এখন আমরা কেন এটাকে কম্পনজাত ধ্বনি বলি? কারণ জিহ্বার যে অগ্রভাগটা সেটা হচ্ছে কম্পিত হয় এবং এটা যেটা হয় যে দন্তমূলকে, দাঁতের যে মূলটা থাকে ওখানে একাধিকবার খুব দ্রুত আঘাত করে, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলে থাকি যে কম্পনজাত ধ্বনি। যেমন আরাম, বাজার, জিহ্বার অগ্রভাগটা কি হচ্ছে? অগ্রভাগটা কম্পিত হচ্ছে এবং দন্তমূলের যেই অংশটা সেই জায়গাটাতে হচ্ছে একাধিকবার খুব ফাস্ট স্পর্শ হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলছি কম্পনজাত ধ্বনি, খুব দ্রুত আঘাত হচ্ছে ওই জায়গাটাতে। রাহাত বা আরাম, বাজার উচ্চারণ র। ল বর্ণে যেটা হয় যে জিহ্বার অগ্রভাগটা মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহ্বার দুই পাশ দিয়ে বাতাসটা বের হয়ে যায়। ল যখন আমরা উচ্চারণ করি তখন আমরা দেখতে পাই যে এইভাবে হয়তো দুই পাশ দিয়ে বায়ু নিঃসৃত হয় বলে এটাকে পার্শ্বিক ধ্বনিও বলা হয়ে থাকে। লাল, লতা, কলরব, ফল, ফসল এইরকম। এবারে আসা যাক ব এর উচ্চারণে। বাংলা বর্ণমালায় বর্গীয় ব, দুঃখিত এখানে হচ্ছে একটু প্রিন্টিং এর কারণ, এখানে একটু মানে ফন্টের কারণে আমি ভুল চলে এসেছে, এটা অন্তঃস্থ না, এটা হবে অন্তস্থ, অন্তস্থ ব। এদের আকৃতিতে আসলে কোনো পার্থক্য নেই, আগে হচ্ছে দুইটা পৃথকভাবে লেখা হতো, কিন্তু এখন যেটা হয় যে এখন আসলে পৃথকভাবে বা আলাদা করে লেখা হয় না। বাট এখানে আমরা যেটা দেখতে পাই যে অন্তস্থ বকে আসলে মানে বলা যায় যেটাকে বর্ণমালা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটার আকৃতি এবং উচ্চারণটা একই রকম দেখে। কিন্তু প্রথমটার উচ্চারণটা কেমন আর পরের উচ্চারণটা কেমন সেটা আমরা একটু দেখতে পাই। যেমন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেওয়া, আর এখানে দেখতে পাচ্ছি মানে একটা ইয়ো ওয়া, এটার মতো উচ্চারণ হচ্ছে আমরা পেতাম এই অর্ধস্বরটাতে, মানে এই অন্তস্থ বয়ে। তো অন্তস্থ জ, অন্তস্থ ব এই দুইটা হচ্ছে আসলে অর্ধস্বর যেটা বলতে হয়, এবং প্রথমটার উচ্চারণটা হয়তো ইয়ো এটার মতো। যেমন আমি এটার উচ্চারণ হচ্ছে বলতে পারি কেমন, যে নেওয়া, হাওয়া, দেওয়া এই ধরনের। আর অন্তস্থ বয়ের উচ্চারণটা ওয়া এটার মতো, জিহ্বা এ ধরনের অনেকটা উচ্চারণটা। ধ্বনির পরিবর্তন, এবারে আসছি ধ্বনির পরিবর্তন মূলত 16 ভাবে করা যায়, আর ভাষার পরিবর্তনটা ধ্বনির পরিবর্তনের সাথেই সম্পৃক্ত, বিভিন্ন প্রক্রিয়া এটা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে যে কোনটার ইংরেজি কি এটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো, কারণ এটা আমি যেমন বলবো যে গত এপ্রিল মাসে একটা পরীক্ষা হয়েছিল, বেবজার
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সো সেই পরীক্ষাতেও কিন্তু এমন এসেছিল যে দেখা গেছে যে এমন একটা দিয়ে ধ্বনি পরিবর্তনের একটা বাংলা দিয়ে নিচের কোনটা এটা ইংলিশটা, বা একটা ইংলিশ দিয়ে নিচের কোনটা বাংলাটা, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু এসেছিল। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা ইংলিশ, যেই মানে ইংলিশে এটাকে কি বলে। তো আদি স্বরাগম যেটা হচ্ছে প্রোথিসিস, উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় যেটা হয় যে শব্দের আদিতে একটা স্বর চলে আসে, মানে শব্দের শুরুতে, এটাকে আমরা বলছি আদি স্বরাগম। এটা নাম দিয়েই কিন্তু বোঝা যায়। স্বরাগম মানে কি, স্বরের আগমন ঘটবে। আদি স্বরাগম মানে শুরুতে ঘটবে, সহজ কথা। স্কুল, এটা কি হয়েছে স্কুল। স্টেশন, এটা কি হয়েছে স্টেশন, এরকম এই ধরনের আর কি। স্পর্ধা, এটা হয়ে যাচ্ছে আস্পর্ধা, মানে আদিতে বা শুরুতে একটা কিছু চলে আসছে। এবার আসছি মধ্য স্বরাগম, যেটা মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তো এটা যেটা হয় যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসে, এটা হয়। বা এখানে আরেকটা যেটা হয় যে মানে আমরা যখন একটা সংযুক্ত স্বরধ্বনিকে দেখছি, যেমন এখানে ধরলাম যে রত্ন, এখানটা অ চলে আসলো রতন, ধর্ম অ চলে আসলো ধরম, স্বপ্ন স্বপন, হর্ষ হরস। একইভাবে যখন ই আসছে প্রীতি, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল পিরিতি। বা ক্লিপ, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কিলিপ। কিংবা ফিল্ম, এটা হয়ে গেল ফিলিম, এরকম। অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য এই যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি, সেটার মাঝখানে ভেঙে গেল এবং এটার মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসছে। এখানে আসলো ই, এখানে আসলো অ, এইরকম। এটাকে হচ্ছে আমরা বলি বিপ্রকর্ষ স্বরভক্তি বা মধ্য স্বরাগম। অন্তঃস্বরাগম কি, একইভাবে এটা হচ্ছে শেষে আসবে। তো শব্দের শেষে যে অতিরিক্ত স্বরধ্বনিটা আসছে, যেমন দিশ, এটা হয়ে যাচ্ছে দিশা, বেঞ্চ বেঞ্চি, সত্য, এটা হয়ে যাচ্ছে সত্যি। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি অপিনিহিতি। যেমন পরের ইকার, এই যে এটা কখন ছিল আজি, এটা হয়ে গেল আগে আইজ। সাধু, এটা হয়ে গেল উটা চলে আসলো আগে সাউদ। রাখিয়া, এটা চলে আসলো আগে রাইখা। বাক্য, এটা চলে আসলো আগে, চলে এসে কি হলো, এসে হলো বাক্য। তো এই যে ইকার বা উকার উচ্চারণ হয়, এটাকেই হচ্ছে আমরা বলি অপিনিহিতি। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন কোনো একটা স্বরধ্বনি যুক্ত হয়, সেটাকে হচ্ছে আমরা বলি অসমীকরণ। সেটাকে আমরা কি বলি, অসমীকরণ। আমরা অনেকটা এভাবেও মনে রাখতে পারি যে এটার সাথে যদি আমি সমান সমান করে লিখতে যেতাম, তাহলে হয়তো হতো ধপধপ, বা এটা হতো টপ টপ। কিন্তু সমান তো হলো না, সমীকরণটা মিলল না, কি হয়ে গেল, এজন্যই হয়তো বা অসমীকরণ। এভাবে মনে রাখা যায়। চল চল, চলাচল, এরকম ধপধপ, ধপাধপ, টপ টপ, টপাটপ, এইরকম। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের যদি পরিবর্তন ঘটে, একটার প্রভাবে যদি আরেকটার, তাহলে আমরা সেটাকে বলি স্বরসঙ্গতি। যেমন দেশি, এখানে কি হয়ে গেল, এখানে এই হ্রস্বইর জন্য এই এটা পরিবর্তিত হয়ে গেল দিশি। বিলাতি, এখানে হ্রস্বইর জন্য এই আটা পরিবর্তিত হয়ে ই হয়ে গেল বিলিতি। তেমনি মূলা হয়ে গেল মূলো। আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তিত হয়, একদম সহজভাবে বুঝবো, যদি আগেরটার অনুযায়ী পরেরটা পরিবর্তিত হয়, এটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। যেমন মূলা মূলো, শিকা শিকে, আগেরটা ছিল কি ই, এটার কারণে এই আটা হয়ে গেল এ। তেমনি আগেরটা ছিল আ, এই উ এর কারণে আটা হয়ে গেল ও, তুলা হয়ে গেল তুলো। এটাকে আমরা বলবো প্রগত স্বরসঙ্গতি। ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টারটা আসলেই বেশ কমপ্লেক্স, কিন্তু এটা যদি আমরা একটু সুন্দর করে পড়ে যেতে পারি, এখান থেকে কিন্তু আমরা সবসময় প্রশ্ন আসে, 1 মার্কস একদম নিশ্চিত করে আসতে পারি আমরা। অন্তঃস্বরের কারণে যদি আদ্যস্বর পরিবর্তিত হয়, পরের কারণে যদি আগেরটা পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলছি পরাগত স্বরসঙ্গতি। অর্থাৎ যদি আগেরটার কারণে পরেরটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে প্রগত। যদি পরেরটার কারণে আগেরটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে পরাগত। যেমন আখো, আখুয়া, এখো, এরকম। মানে এখানে কি হলো, এখানে হচ্ছে যে পরের যেই স্বরটা খো, এটা কিন্তু খোই আছে পুরো সময় জুড়ে, কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে আগের স্বরটা, আখো থেকে আ থেকে হয়ে গেল এ, এইরকম। আর আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর যদি পরিবর্তিত হয়, অর্থাৎ এই আগেরটা পরেরটা অনুযায়ী যদি মাঝখানেরটা পরিবর্তিত হয়, এটাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। তাহলে আমরা দেখলাম প্রগত স্বরসঙ্গতিতে কি হচ্ছে,
আগেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন হচ্ছে, ঠিক এর উল্টোটা ঘটছে পরাগত স্বরসঙ্গতিতে। পরেরটা অনুযায়ী আগেরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর মধ্যগততে যে আগেরটা পরেরটা মিলে মাঝখানেরটা পরিবর্তন হয়ে গেল। বিলাতি কি হয়ে গেল? বি আর তি যা আছে তাই, কিন্তু লাটা হয়ে গেল লি, অর্থাৎ বিলাতি হয়ে গেল বিলিতি। আদ্য ও অন্ত দুই স্বরই যদি পরস্পর প্রভাবিত হয়, মানে একটা আরেকটা দুইটাই যদি পরস্পর প্রভাবিত হয়, সেই স্বরসঙ্গতিটাকে আমরা বলবো অন্যন্য স্বরসঙ্গতি। যেমন মোজা, এটা হয়ে গেল কি মুজো। দেখুন দুটাই কিন্তু বদলে গেল। এখানে ও যেমন হয়ে গেল উ, আ হয়ে গেল ও। এটা হচ্ছে অন্যন্য স্বরসঙ্গতি। তাহলে চারটা স্বরসঙ্গতি আমরা খুব গুছিয়ে সুন্দর করে মনে রেখে পড়ব। প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যন্য স্বরসঙ্গতি। এবারে আসা যাক, পূর্বস্বর উকার হলে পরবর্তী স্বর ওকার হয়, এই বিষয়টা নিয়ে আমরা একটু ছোট্ট করে দেখব। যেমন মুড়া ছিল, পরটা হয়ে গেল মুড়ো। এটা কিন্তু তাহলে মনে রাখাটা খুব সহজ হবে আমাদের জন্য। আগে উ থাকলে পর ও হয়ে যাচ্ছে। চুলা, এটা হয়ে গেল চুলো। কিন্তু বিশেষ নিয়ম এটা, সেটা হচ্ছে উড়নি আর বা এখনি, এখুনি। এখানে কিন্তু এমন না, এখানে কিন্তু বলছিলাম যে পূর্বস্বর উকার হয়েছে তাই ওকার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এমন কিছু ঘটেনি। তাই এটা আসলে সব ক্ষেত্রে সত্য নয়, কিন্তু এটা এই বিশেষ নিয়মগুলোতে সত্য না হলেও অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটাই সত্য হিসেবে হয়ে থাকে। এবারে আসা যাক, দ্রুত উচ্চারণের জন্য আমরা শব্দের শুরুতে, মাঝে বা শেষে যখন কোনো স্বরের লোপ দেখতে পাই, সেটাকে আমরা বলি সম্প্রকর্ষ। খুবই গুরুত্বপূর্ণ, সম্প্রকর্ষ থেকে প্রশ্ন এসে থাকে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উচ্চারণের মানে দ্রুততার সুবিধার জন্য বা দ্রুততার উচ্চারণের জন্য কখনো শুরুতে, কখনো শেষে, কখনো মাঝে কোনো কোনো স্বরধ্বনি লোপ পাবে, এটাকে আমরা বলছি সম্প্রকর্ষ। যেমন দেখুন বসতি, এটা হয়ে গেল বস্তি। এখন এখানে কি হয়ে গেল? এই বসতিটা হয়ে গেল যখন বস্তি, এখানে যে অটা ছিল স এর সাথে, এটা কিন্তু চলে গেল জানালা, এটা হয়ে গেল জানলা। তো এখানে যে আটা ছিল এটা কোথায় গেল? এটা তো চলে গেল। তো এটাকে আমরা বলবো সম্প্রকর্ষ। এবারে আসা যাক আদি স্বরলোপ। আমরা এর আগে পড়েছিলাম আদি স্বরাগম, অর্থাৎ যেখানে স্বরের আগমন ঘটেছে। এখানে আদি স্বর লোপ, এখানে আদিতে বা শুরুতে যে স্বরটা থাকবে সেটা লোপ পাবে, সেটা চলে যাবে। যেমন লাউ, এই শব্দটা আসলে ছিল অলাবু, অলাবু থেকে হলো লাবু, লাবু থেকে হলো লাউ। উদ্ধার, আদিতে ছিল কি উ, চলে যাচ্ছে কিন্তু হয়ে গেল কি ধার। যেমন অলাবু হয়ে গেল লাউ। মধ্য স্বর লোপ, একই কাহিনী, যেখানে হচ্ছে আমাদের মাঝখানের স্বরটা লোপ পেয়ে যাবে। যেমন অগুরু, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অগুরু, এখানে কিন্তু উটা লোপ পেয়ে গেছে। সুবর্ণ, এখানে একটা অ ছিল, অটা লোপ পেয়ে এটা হয়ে গেল স্বর্ণ, অর্থাৎ এখানে মধ্য স্বরটা লোপ পাচ্ছে। একইভাবে অন্তঃস্বর লোপ, অর্থাৎ শেষের যে স্বরটা সেটা লোপ পাচ্ছে। আশা, আশ, আজি, আজ, চারি, চার, সন্ধ্যা, সাঁঝ, এ ধরনের। অর্থাৎ দেখুন এখানে শেষে যেই স্বরটা আছে সেটা কিন্তু প্রতিটা বার লোপ পেয়ে যাচ্ছে। এই রকম শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের যদি পরস্পর পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। অর্থাৎ দুটি ব্যঞ্জন পরস্পর পরিবর্তন, সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। এখানে দেখুন এটা হচ্ছে পিশাচ, হয়ে গেল কি পিচাস। এটা হয়ে গেল বাক্স, পরিবর্তিত হয়ে গেল কিন্তু একটা একটার জায়গা নিয়ে নিল বাস্ক। রিক্সা হয়ে গেল রিস্কা। এই ধরনের শব্দের মধ্যে দুটা ভিন্ন ধ্বনি যখন একে অন্যজনের কারণে অল্প একটু আধটু যখন পরিবর্তিত হয়ে থাকে, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি যে সমীভবন। যেমন জন্ম, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল জন্ম। কাঁদনা, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কান্না। অর্থাৎ একে অপরের প্রভাবে একটু আধটু পরিবর্তিত যখন হয়ে যাচ্ছে, এই যে এখানটাতে পরিবর্তিত হয়ে গেল কাঁদনা, এটাও দ আন্ন, এটাও পরিবর্তিত কান্না হয়ে গেল, এইরকম। আর পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির যখন পরিবর্তন ঘটে, এটাকে আমরা কি বলবো? পরবর্তী ধ্বনিটা এখানে কি হয়ে যায়? আগের ধ্বনির মতো হয়ে যায়, সেটাকে হচ্ছে আমরা বলি প্রগত সমীভবন। সেটাকে আমরা কি বলি? প্রগত সমীভবন। যেমন পক্ক, যেমন এখানে হচ্ছে চক্র, চক্ক, পদ্ম, পদ্ম, লগ্ন, লগ্ন, এইরকম। মানে অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগের ধ্বনির প্রভাবে পরের যে ধ্বনি সেটার পরিবর্তন ঘটছে, এবং পরের যে ধ্বনিটা এটা আগের ধ্বনিটার মতো হচ্ছে। তো এটাকে হচ্ছে আমরা কি বলছি? প্রগত সমীভবন।
পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন যখন হয় সেটাকে আমরা বলছি পরাগত সমীভবন। অর্থাৎ এই সমীভবনে কি হচ্ছে, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু যখন একটু মনে রাখবো যে কোনটাকে বলে সমীভবন বা কোনটাকে আমরা বলছি অন্তঃস্বর লোপ, আমরা কিন্তু এগুলো মনে রাখতে পারলেই আমাদের অনেক কিছু আমরা বুঝে যাব উদাহরণ দেখলেই। কারণ যখন আমরা দেখছি যে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী, তার মানে হচ্ছে পরাগত, এবং একইভাবে যখন আমরা দেখছি যে পরবর্তী ধ্বনিটা পূর্ববর্তী ধ্বনির মতো হয়ে যাচ্ছে, মানে পূর্বের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি, সেটা হচ্ছে প্রগত। তো এইগুলো মনে রাখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা কোন সমীভবন। তো এখানে যেটা দেখছি যে পরবর্তী ধ্বনির প্রভাবে এখানে কি হচ্ছে, পূর্বের যে ধ্বনিটা সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন এখানে তৎজন্য এটা হয়ে গেল তৎজন্য, তৎহিত এটা হয়ে গেল তদ্ধিত, এবং উৎমুখ এটা হয়ে গেল উন্মুখ। এই ধরনের যখন পরস্পরের প্রভাবে ওই যে আগের মতো অন্য অন্য, আমরা এর আগেও পড়েছিলাম একটা, দুটা ধ্বনি পরিবর্তিত হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি অন্য অন্য সমীভবন। যেমন সত্য এটা কি হয়ে যাচ্ছে, সচ্চ, বিদ্যা এটা কি হয়ে যাচ্ছে, বিদ্যা, এ ধরনের। এবারে আমরা আসি বিষমীভবন কাকে বলে। দুটা সমবর্ণের একটা যদি পরিবর্তিত হয়ে যায়, সমবর্ণ মানে দুইটা একই বর্ণ যখন থাকবে, দুইটা একটা পরিবর্তন হয়ে যাবে, সেটাকে আমরা বলবো বিষমীভবন। শরীর দুইটা বয়শূন্য র আছে, একটা ল হয়ে গেল শরীর। লাল দুইটা ল আছে, একটা ন হয়ে গেল নাল। কখনো কখনো জোর দেওয়ার জন্য আমরা যেটা করি যে শব্দের অন্তর্গত যেই ব্যঞ্জনটা এটাকে দ্বিত্ব করি, মানে এটাকে দুইবার আনি, এটাকে হচ্ছে আমরা বলি দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। যেমন পাকা, পাক্কা, সকাল, সক্কাল, এ ধরনের। শব্দ মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, এটাকে আমরা বলি ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ যেই ব্যঞ্জন ধ্বনিটা থাকবে সেটা পরিবর্তিত হয়ে একদম নতুন একটা ব্যঞ্জন ধ্বনি এখানে ব্যবহৃত হবে। যেমন কবাট এটা হয়ে যাচ্ছে কপাট, ধোবা এটা হয়ে যাচ্ছে ধোপা, তেমনি ধাইমা এটা হয়ে যাচ্ছে দাইমা। রীতিমতো কিন্তু অন্য একটা ব্যঞ্জন ধ্বনি এখানে চলে আসছে। বয়ের জায়গাতে প, বয়ের জায়গাতে প, এইরকম ধয়ের জায়গাতে দ, এ ধরনের। আর পাশাপাশি একই উচ্চারণের দুটা ব্যঞ্জন ধ্বনি থাকলে একটা লোপ পায়। বৌদিদি, বৌদি, বড় দিদি, বড় দাদা, বড়দা, এরকম মেজ দিদি, মেজদি, এ ধরনের। এটাকে বলা হয়ে থাকে ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। এবারে আসা যাক অন্তর্হতি বলতে আমরা কি বুঝি। পদের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পায় সেটাকে আমরা বলবো অন্তর্হতি। যেমন ফাল্গুন এটা হয়ে গেল ফাগুন, এখানে ল কিন্তু লোপ পেয়ে গেল। ফলাহার হ লোপ পেয়ে গেল, হয়ে গেল ফলার। আলাহিদা হি লোপ পেয়ে হয়ে গেল আলাদা। আর বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে যদি পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাকে বলে অভিশ্রুতি। আসলে এইগুলোতে আমরা অনেক সময় এই উদাহরণগুলো যদি একটু মনে রাখতে পারি তাহলেও হবে। আমাদের এইসব উদাহরণের বাইরে, মানে ক্লাস 9-10 বাংলা ব্যাকরণ বইয়ের উদাহরণের বাইরে আসলে খুব একটা আসবেও না। কোরিয়া থেকে অপিনিহিতির ফলে হয়ে গেল কি কৈরিয়া, এটা বিপর্যয়ের ফলে কৈরা থেকে হয়ে গেল করে। তার মানে এখানে কোরিয়া থেকে প্রথমে অপিনিহিতি হলো, আমরা অপিনিহিতি পড়েছি, এটা হয়ে গেল কৈরিয়া। এবং তারপরে যেটা হচ্ছে যে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তনটা ঘটছে কেমন, যে বিপর্যয়ের ফলে এটা কৈরা থেকে এটা তারপরে হয়ে গেল কি করে। এরকম হচ্ছে শুনিয়া থেকে হয়ে যায় শুনে, কোরিয়া থেকে হয়ে যায় করে, শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, হাটুয়া থেকে হেঁটো, মাছুয়া থেকে মেছো। খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় অভিশ্রুতি। আর আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জনটা দ্বিত্ব হয়। যেমন তর্ক এটা লোপ পেল, হয়ে গেল তক্ক, করতে লোপ পেল করতে, মারলো মারলো, করলাম করলাম, এ ধরনের। আর আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি যেই হ সেটাও লোপ পায়। যেমন পুরোহিত পুরুত, হটা লোপ পেল, গাহিল গাইল, চাহে চায়, সাধু সাউ, এরকম। শব্দের মধ্যে পাশাপাশি যদি দুটি স্বরধ্বনি থাকে তাহলে এই দুটা স্বর মিলে, আমরা জানি যে যৌগিক স্বর নিয়ে আমরা পড়েছি যে একটা দ্বিস্বর না হয়, তবে স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটা ব্যঞ্জন ধ্বনির মতো অন্তস্থ অ বা অন্তস্থ ব উচ্চারিত হয়। আচ্ছা, এটা আসলে একটু উদাহরণ দিই তাহলে
ক্লিয়ার হয়ে যাবে এবং এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে বশ্রুতি এবং অন্তঃস্থ অশ্রুতি। যেমন মা আমার, এটাকে আমরা সুবিধার্থে এখানে একটা অন্তঃস্থ অ নিয়ে আসছি, মায়ামার, কিংবা এইটাকে আমরা এখানে লিখছি যাওয়া, এই ধরনের জায়া, এটাকে লিখছি যাওয়া, এরকম এরকম একইভাবে নাওয়া, খাওয়া, দেওয়া, এগুলো হচ্ছে হয়ে থাকবে। অর্থাৎ শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি যদি থাকে, যখন পাশাপাশি দুটো স্বরধ্বনি আছে, যদি এ দুটো স্বর মিলে একটা যৌগিক স্বর না হয়, এ দুটো স্বর মিলে কোনো যৌগিক স্বর হচ্ছে না, তবে এ দুটো স্বরের উচ্চারণের সুবিধার জন্য একটা ব্যঞ্জন ধ্বনির মতো হয় অন্তঃস্থ অ আসবে, নয়তো অন্তঃস্থ ব আসবে। তো যেমন এখানে অন্তঃস্থ অ আসলো, এখানে তো এটা তো কি হচ্ছে, এখানে দুটা স্বরধ্বনি রয়েছে, এটা যুক্ত হয়ে একটা দ্বিস্বর তৈরি করতে পারে না, তো এটা হয়ে যাচ্ছে একটা অন্তঃস্থ অ, এটা হয়ে যাচ্ছে মায়ামার, এটা আর মা আমার হচ্ছে না। তো এবারে আসা যাক কিছু অনুশীলনে। কম্পনজাত ধ্বনি কোনটা? কম্পনজাত ধ্বনি হচ্ছে র, এটা নিয়ে অনেক বিস্তারিত পড়িয়েছি। অপিনিহিতি, অপিনিহিতি এখানে কোনটাতে হয়েছে? অপিনিহিতি এখানে হচ্ছে মারি থেকে মাইর, এখানে অপিনিহিতি হয়েছে। পরাগত সমীভবন কোনটিতে হয়েছে? উত্তর হয়ে যাবে ক, তজ্জন্য। আমরা এর আগে এটা দেখিয়েছিলাম, তজ্যোগ জন্য, এবং এখানে কেন পরাগত সমীভবন হয়েছে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের কিছু বিষয় অনেকের কাছে অনেক জটিল মনে হতে পারে। আমরা ক্লাস 9-10 বাংলা ব্যাকরণ বইয়ের এই চ্যাপ্টারটায় যত উদাহরণগুলো আছে এবং যা যা যেভাবে লেখা আছে, আমরা যদি মোটামুটি সেটা মনে রাখতে পারি, অনায়াসে আমরা যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই যাই না কেন, আমরা এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে খুব সুন্দর করে সেটাকে অ্যান্সার করে আসতে পারবো। তাই ধ্বনি সম্পর্কিত পড়াগুলো আমরা খুব সুন্দর করে পড়ব, এবং বর্ণ সম্পর্কিত যা যা পড়িয়েছি সেটা আমরা খুব ভালো মতো মন দিয়ে পড়ব। আর বিশেষ করে একটা জিনিস একটু বলে নিব, এই সম্পর্কিত বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যেমন প্র্যাকটিস করব, তাতে যেটা হবে যে আমরা একটা ধারণাও পাবো কী ধরনের প্রশ্ন আসছে, এর পাশাপাশি নিজেরাও একটু গুছিয়ে নিতে পারবো আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য। সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা।